ছোটবেলায় আমরা প্রায় প্রত্যেকেই আমাদের মায়েদের কাছ থেকে এই ছড়াটা শুনে ঘুমিয়েছি যে খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। কিন্তু কারা এই বর্গি, এদের কাজই বা কী ছিল, সবই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে এই বর্গিদের সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1740 সালে বাংলার তৎকালীন নবাব সরফরাজ খানকে যুদ্ধে পরাজিত ও হত্যা করে বাংলার সিংহাসনে বসেছিলেন আলীবর্দী খান। ওই সময় ওড়িশার নবাব ছিলেন দ্বিতীয় মুর্শিদ কুলি খান, যিনি সরফরাজ খানের জামাতা ছিলেন। মুর্শিদ কুলি খান আলীবর্দী খানের অধীনে রাজ্য পরিচালনা করতে অস্বীকার করেন। সেজন্য আলীবর্দী খান ওড়িশা আক্রমণ করে এবং দখল করে নেয়। এরপর মুর্শিদ কুলি খান আর কোনো রাস্তা না পেয়ে নাগপুরের মারাঠা রাজা প্রথম রঘুজি ভোসলের কাছে অনুরোধ করে যে বাংলা দখলে সাহায্য করতে। কারণ রঘুজির একটি দুর্ধর্ষ সেনাদল ছিল, যাদের হাতে থাকতো বর্ষা এবং গায়ে থাকতো মোটা এক ধরনের কম্বল। ওই বর্ষাকে বলা হতো বর্চি। ওইখান থেকেই এই বর্গি কথাটি এসেছে। ছত্রপতি শিবাজী স্বপ্ন দেখতেন যে ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করে স্বাধীনতা ফিরিয়ে আনবেন এবং পুরো ভারতবর্ষকে মারাঠা শাসনে অন্তর্ভুক্ত করবেন। 1618 সালে ছত্রপতি শিবাজী মারা যান। ওনার মৃত্যুর সাথে সাথেই বিশাল মারাঠা সাম্রাজ্য ভাঙতে শুরু করে। শিবাজী মহারাজ বিভিন্ন রাজাদের সাথে যুদ্ধ করলেও কখনো সাধারণ মানুষদের ওপর কোনো অত্যাচার করতেন না। কিন্তু পরবর্তীকালে কিছু মারাঠা সম্রাট সে সমস্ত কিছু ভুলতে বসেছিল প্রায়। মারাঠা রাজা রঘুজি ভোসলেও কিন্তু ওরকমই একজন রাজা ছিলেন। রঘুজির সেনাপতি ভাস্কর পণ্ডিত 1941 সালে বাংলার পশ্চিম সীমান্তে প্রথম আক্রমণ চালায়। 1741 সাল থেকে 1751 সাল পর্যন্ত এই বর্গিরা বারংবার বাংলায় আক্রমণ চালায়। 1741 সালে একদল বর্গি মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলার বিভিন্ন গ্রামে হানা দিতে শুরু করেছিল। সে সময় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হতো, জোর করে লুটপাট চালানো হতো, আর যারা দিতে চাইতো না তাদেরকে মেরে ফেলা হতো। সে সময় বাচ্চা থেকে বুড়ো মহিলারা কেউই বাদ যায়নি। মেয়েদেরকে ধর্ষণ করা হতো। মানুষজনেরা কাজকর্ম বন্ধ করে দিয়ে বাড়িতে বসে থাকতো। বন্ধ হয়ে গেল সমস্ত দোকানপাট। এই খবর গিয়ে পৌঁছালো আলীবর্দী খানের কাছে। সে সময় বাংলা যেন ভয়ে জুবুথুবু হয়ে গেল। এরপর আলীবর্দী খান সমস্ত সেনাবাহিনী নিয়ে হাজির হলেন বর্গিদের ঠেকাতে। ওই বর্গিরাও ছিল খুবই দুর্ধর্ষ। নবাবের সেনাদের ঘিরে রেখে বাইরে থেকে আসার সমস্ত রসদ বন্ধ করে দেয়। বহু কষ্টে ছাড়া পেয়েছিল এখান থেকে নবাবের সৈন্যরা। এরপর নবাব আক্রমণের মূল কাণ্ডারি ভাস্কর পণ্ডিতকেও হত্যা করেন বর্গী আক্রমণের রুখবার জন্য। তাও যেন কিভাবে বারংবার বর্গীরা বাংলায় ফিরে আসতে থাকলো। শেষমেশ নবাব দ্বিতীয় রঘুজি ভোসলের সাথে চুক্তি করতে বাধ্য হন। ওড়িশার অর্ধেকটা অংশ এবং 12 লক্ষ টাকা দেন। তারপর বাংলায় বর্গী হানা অনেকাংশেই কমে গেল, কিন্তু পুরোপুরি সে সময় বন্ধ হয়ে যায়নি। ওই বর্গীরা বাংলায় লুটপাট চালিয়ে যেতে থাকে। এরপর মুর্শিদ কুলি খানের নির্দেশে সিরাজউদ্দৌলা সৈন্যবাহিনী বাড়িয়ে রাজ্য ছাড়ার চেষ্টা করেন, কিন্তু বর্গীরা কিছুতেই পিছু হাঁটতে চাইছিল না। এরপর বর্গীরা মুর্শিদাবাদ ছেড়ে হুগলিতে নতুনভাবে ঘাঁটি গাড়ে। গ্রামবাসীদের কাছ থেকে ওইখানে গিয়েও জোর করে খাজনা আদায় করতে শুরু করে। এরপর আলীবর্দী খান ওই আক্রমণ ঠেকানোর জন্য বিপুল সৈন্যবাহিনীর যোগান দেন এবং সাহায্য নেন আর এক মারাঠা রাজা বালাজি বাজিরাওয়ের কাছ থেকে। তারপর থেকেই বাংলায় ধীরে ধীরে বর্গী আক্রমণ কমে যায় এবং সিরাজউদ্দৌলার মৃত্যুর পর থেকে বাংলায় সেভাবে আর কোনো বর্গী আক্রমণের খবর পাওয়া যেত না। ওই বর্গীদের হাতে প্রায় 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল বাংলার। বাংলায় বর্গী আতঙ্কই পরবর্তীতে ছড়ার রূপ ধারণ করেছিল। বাংলার বর্গী আক্রমণ সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।